সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা প্রথমে আজকে 2022-এর যে হিস্ট্রি বা ইতিহাসে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ছিল সেগুলো অ্যানালাইসিস করতে শুরু করব। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, তো প্রথম যদি আমি হিস্ট্রির কোয়েশ্চেনটা দেখি, সেখানে একটা ম্যাচিং করতে দিয়েছিল যে কোনটা কোনটার সাথে ম্যাচ হবে এবং কোনটা বেঠিক, কোনটা ঠিক নয়। তো তার মধ্যে অপশানে কী ছিল? অপশানে আমার জৌনপুর ছিল, তো জৌনপুরের সাথে যেটা ছিল আটাল মসজিদ বা আটালা মসজিদ বা আটালা মক্স যেটাকে আমরা বলতে পারি, তো এটা ঠিক আছে। আটালা মসজিদ এটা ঠিক, কারণ আটালা মসজিদ বা আটালা মক্স এটা জৌনপুরে অবস্থিত। জৌনপুর হচ্ছে ইউপিতে। তো এবার কথা হচ্ছে আটালা মসজিদ কে বানিয়েছিল? আটালা মসজিদ এক্স্যাক্টলি যে বানানো শুরু করেছিল এটা হচ্ছে সার্কি ডাইনেস্টি। সার্কি ডাইনেস্টি জৌনপুর সুলতানেট নামেও পরিচিত। তো এটা যে তৈরি করেছিল, এই মক্সটা তৈরি করেছিল সার্কি ডাইনেস্টি ইব্রাহিম শাহ সার্কি। আর সার্কি ডাইনেস্টি যে তৈরি করেছিল, মানে ফাউন্ডার যে স্থাপন করেছিল, তার নাম হচ্ছে মালিক সারওয়ার, প্লাস তার অ্যাডপ্টেড সান, মানে দত্তক পুত্র আমরা যদি বলতে পারি, মুবারক শাহ। এটা হচ্ছে সার্কি ডাইনেস্টির একটা হিস্ট্রি, এবং এই সার্কি ডাইনেস্টির মানে লাস্টে এন্ড হয় বাই সিকান্দার লোদি। সিকান্দার লোদি এই ডাইনেস্টিটা শেষ করেছিল, পতনের কারণ। তো এই অপশানটা তাহলে যেটা ম্যাচ করতে দিয়েছিল এটা ঠিক ছিল। সেকেন্ড হচ্ছে মালওয়া, সেকেন্ড ছিল জাহাজমহল। মালওয়া এটাও ঠিক, এমপিতে। এটা কে তৈরি করেছিল? এটা তৈরি করেছিল গিয়াসউদ্দিন খিলজি। এটা আসলে ওনার হারেম হিসেবে ব্যবহার করা হতো, জাহাজমহলটা। হারেম মানে যেখানে বিভিন্ন ধরনের মহিলাদেরকে রাখা হতো সেটা। আর 3 নাম্বার যে আমাদের অপশানটা ছিল সেটা হচ্ছে কুতুবুল মস্ক, যেটা বা কুতুবুল ইসলাম, যেসব মসজিদ বা মস্ক আমরা যেটা বলতে পারি। তো এর সাথে যে অপশানটা ছিল আজমের, এটা রং, এটা ভুল ছিল। এটা আজমের না, এটা দিল্লি, এক্স্যাক্টলি কুতুব মিনার কমপ্লেক্সে এটা অবস্থিত। এবার এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কেন ইম্পর্টেন্ট হচ্ছে? কারণ কুতুবুল ইসলাম মক্স এটা হচ্ছে ভারতের প্রথম মসজিদ, ফার্স্ট যে মক্স আমরা ধরতে পারি, ভারতের প্রথম মসজিদ হচ্ছে এটা কুতুবুল ইসলাম মক্স বা কুতুবুল ইসলাম মসজিদ। এবার এটা কে তৈরি করেছিল? এটা তৈরি করেছিল, নাম থেকে বোঝা যাবে, কুতুবুল মানে এটা তৈরি করেছিল কুতুবউদ্দিন আইবক এটা তৈরি করেছিল। তো এবার যখন আমরা কুতুবউদ্দিন আইবক পড়ছি, তো কুতুবউদ্দিন আইবক সম্বন্ধে একটু ডিটেলসে জেনে যাওয়া যাক, কারণ তিনি খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা বলা হয় তিনি হচ্ছে মুসলিম যে ফাউন্ডার, মুসলিম যে রুলস বা ইসলামিক যে শাসন শুরু হচ্ছে, মুসলিম রুল, তার ফাউন্ডার ইন্ডিয়াতে, ফাউন্ডার ইন ইন্ডিয়া। তো আমরা একটু জেনে নিই। তো কুতুবউদ্দিন আইবক স্লেভ ডাইনেস্টি ফাউন্ডার এবং শুরু করে। স্লেভ ডাইনেস্টি কিন্তু আরও অনেক নাম রয়েছে, এগুলির নাম হচ্ছে ইলবারি ডাইনেস্টি আর মুমলুক ডাইনেস্টি। এবার এখানে মুমলুক শব্দটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা টার্কিশ শব্দ, তুর্কি ভাষার একটা শব্দ, যেটার মানে হচ্ছে ওন্ড, অর্থাৎ মালিকাধীন। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে কুতুবউদ্দিন আইবক এবং স্লেভ ডাইনেস্টি যারা পরবর্তীকালে ছিল, ইলতুৎমিশ, বলবান, তারা সবাই কৃতদাস ছিল বা দাস ছিল, স্লেভ। এবার তাদের জন্য মুমলুক ডাইনেস্টি কেন ব্যবহার করা হচ্ছে? কারণ সেই যারা মানে কুতুবউদ্দিন আইবক বা যে সমস্ত অন্যান্য স্লেভরা তারা যে ছিল, তারা সাধারণত যুদ্ধের জন্য ব্যবহার করা হতো। কৃতদাসদের মধ্যে অনেক শ্রেণী বিভাগ ছিল, যারা নিম্নমানের কৃতদাস, যাদের দিয়ে ঘরের কাজ করানো হতো, ডোমেস্টিক সার্ভেন্ট হিসেবে ব্যবহার করা হতো। তাদের থেকে যে সমস্ত কৃতদাসরা যুদ্ধে ব্যবহার করা হতো তাদেরকে মুমলুক এই টাইটেলটা দেওয়া হতো। টার্কিসে এর মানে হচ্ছে ওন বা মালিকাধীন। তাই জন্য কুতুবউদ্দিন আইবক যখন আমাদের স্লেভ ডাইনেস্টি শুরু করে বা ভারতের স্লেভ ডাইনেস্টির যে ফাউন্ডার, তখন স্লেভ ডাইনেস্টির নাম মুমলুক ডাইনেস্টি দেওয়া হয়। এবার এই টোটাল স্লেভ ডাইনেস্টি আমি যদি দেখি, এটাকে আমরা 3টে পার্টে ভাগ করি। ফার্স্ট হচ্ছে এটাকে বলে কুতুবি ডাইনেস্টি,
নামেই আমরা বুঝতে পারছি এই কুতবি ডাইনেস্টিটা এক্স্যাক্টলি কুতুবউদ্দিন আইবকের যে সময়টা সেটাকে বোঝাচ্ছে। সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট ইলবারি ডাইনেস্টি, এটা বোঝাচ্ছে ইলতুৎমিশের যে সময়টা। আর 3 নাম্বার হচ্ছে সেকেন্ড ইলবারি ডাইনেস্টি, এটা বোঝাচ্ছে বালবানের সময়কালটা। এবার কুতুবউদ্দিন আইবকের যে আরও ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা দেখি কুতুবউদ্দিন আইবকের আগে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেন এবং তিনি দুটো যুদ্ধ লড়েছিলেন। ফার্স্ট ব্যাটেল অফ তরাইনের প্রথম যুদ্ধ 1191 পৃথ্বীরাজ চৌহানের সাথে, আর সেকেন্ড ব্যাটেল অফ তরাইন 1192, যেখানে কী হয় ফার্স্ট ব্যাটেল অফ তরাইনে তো তিনি পরাজিত হয়ে যান এবং সেকেন্ড ব্যাটেল অফ তরাইনে পৃথ্বীরাজ চৌহানকে তিনি পরাজিত করেন। এবং এই সময় যে জয়চাঁদ ছিল, রাজা জয়চাঁদ আসলে পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর মশাই ছিলেন। পৃথ্বীরাজ চৌহান তার যে মেয়ে সংযুক্তা তাকে বিয়ে করেছিল এবং রাজা জয়চাঁদ পৃথ্বীরাজের এগেনস্টে ছিল, তাই জয়চাঁদ রাজা পৃথ্বীরাজ চৌহানকে সাহায্য করেনি, বরঞ্চ মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিল। তো সেকেন্ড ব্যাটেল অফ তরাইন 1192 পৃথ্বীরাজ চৌহানের মৃত্যু ঘটে এবং মোহাম্মদ ঘুরি জয়ী হয়। জয়ী হবার পর যে জায়গাটা বা ইন্ডিয়া যেটুখানি অংশ মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিল বা সেই জায়গাটার জন্য দেখাশোনা করার জন্য তিনি কিন্তু কুতুবউদ্দিন আইবককে গভর্নর বানিয়ে দেন, যে ইন্ডিয়ার যে পজিশন ছিল সেটাকে দেখাশোনা করার জন্য। তো কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরি যে জয়ী করা ইন্ডিয়া যে জায়গাটা সেটার গভর্নর হয়েছে এবং তারপরে তিনি ধীরে ধীরে তার যে শক্তিটা কনসেন্ট্রেট করতে শুরু করেন এবং তার মধ্যে আমরা দেখতে পাই যখন 1206 খ্রিস্টাব্দ যখন ঘুরির মৃত্যু ঘটে তখন অন্য যে সমস্ত গভর্নরগুলো ছিল, যেমন তাজউদ্দিন ইয়ালদোস ছিল যিনি গাজনির রুলার ছিলেন, তিনি চাইছিলেন ইন্ডিয়াকে দখল করতে। সেই সময় মুলতান এবং ওয়াচ যে গভর্নর ছিল তার নাম ছিল নাসিরউদ্দিন কোয়াবচা, তিনিও চাইছিলেন স্বাধীন হতে। তো কুতুবউদ্দিন আইবক সিঙ্গেল হ্যান্ডলি ইলাউদ্দিন যেটা ইয়ালদুস ছিল, তাজউদ্দিন ইয়ালদুস যিনি সেই সময় গাজনির রুলার ছিলেন তাকে পরাজিত করেন এবং ভারতে যে মুসলমান সাম্রাজ্যের সূচনা করেন, মানে পাকাপাকিভাবে সাম্রাজ্যের সূচনা করেন এবং তার জন্য তিনি যে ক্যাপিটাল ছিল লাহোর বানিয়েছিল, তার ক্যাপিটাল কিন্তু ছিল লাহোর। আর তিনি যে টাইটেলটা নিয়েছিলেন সুলতান, এছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার আর একটা টাইটেল ছিল, তার লাখবক্স হচ্ছে তিনি কি বানিয়েছিলেন। একটা তো আমরা দেখে নিলাম কুয়াতুল ইসলাম বা কুতুবুল ইসলাম যে মক্স, সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত, দিল্লিতে। অপশানে ছিল আজমির, ভুল। আর একটা জিনিস তিনি বানিয়েছিলেন, তিনি হচ্ছে আড়াই দিন কা যে ঝোপড়া আছে তিনি সেটা বানিয়েছিলেন, যেটা আজমেরে রয়েছে। এটাও ইম্পর্টেন্ট, যেটা কোথায় রয়েছে, আজমেরে রয়েছে। এছাড়াও তিনি তার সময় তিনি বিভিন্ন যে সমস্ত জ্ঞানী লোক ছিলেন তাদেরকে প্যাট্রোনাইজ করতেন। তাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে দুজন ছিল, একজন যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে হাসান নিজামি, যিনি যে বইটা লিখেছিলেন তাজুল মাসিদ। আর একজন যিনি স্কলার ছিলেন তাকে তিনি প্যাট্রোনাইজ করতেন, তার নাম হচ্ছে ফারুকউদ্দিন এবং তার লেখা বইটার নাম হচ্ছে তারিকি মুবারক শাহী। এবং আমরা যদি দেখি তার লাস্টে যে মারা যায় তিনি মারা যায় হচ্ছে যে চৌগান খেলার সময়, মানে হর্স পোলো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তিনি কিন্তু কুতুব মিনার তৈরি করা শুরু করেছিলেন। শুধুমাত্র ফার্স্ট যে ফ্লোরটা সেটা বানিয়েছিলেন কার মেমোরির জন্য, তিনি বিখ্যাত সুফি সেন যে ছিলেন খোজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার উদ্দেশ্যে, তার স্মৃতিতে এটা বানাতে শুরু করেছিলেন। পরবর্তীকালে কুতুব মিনারটা কমপ্লিট করেছিল কি, ইলতুৎমিশ। আর এখানে আর একটা যে 4 নম্বর অপশান ছিল, 4 নম্বর অপশানে ছিল বড়সোনা মসজিদ।
যেটার আর একটাও নাম আছে বড়সোনা মসজিদে, সেটা হচ্ছে বারোদুয়ারি মসজিদ। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে গৌড়ে অবস্থিত। আর এটা যে তৈরি করেছিল, সেটা তৈরি করা হয়েছিল, যে শুরু করেছিল আলাউদ্দিন হোসেন শাহ। আর শেষ করেছিল হচ্ছে নাসিরুদ্দিন নসরত শাহ। তাহলে এটা হচ্ছে প্রথম প্রশ্নটা, ডিটেল অ্যানালাইসিস। আশা করি তোমরা বুঝতেই পারছো যে শুধুমাত্র একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করতে গিয়ে আমরা কতগুলো ইনফরমেশান এখানে পেলাম। সেই জন্যই আমরা ডিটেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করব, যেখানে শুধুমাত্র যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বো না, তার থেকে আরও অনেক কিছু ইনফরমেশান পাবো, যেগুলো আমাদেরকে প্রিপেয়ার একটা কনসেন্ট্রেটেড ফর্মে তৈরি করতে সাহায্য করবে। তো অপশানের মধ্যে ছিল যে কোনটা সঠিক নয় বেছে দিতে। আমাদের জৌনপুরের জন্য আটালা মসজিদ ছিল, যেটা ঠিক ছিল। তারপর জাহাজমহল ছিল মালবার জন্য, অপশানে এটাও ঠিক ছিল। আর একটা ছিল যে বড়সোনা মসজিদ ওয়েস্ট বেঙ্গল গৌড়ে, এটাও ঠিক ছিল। ভুল যে কোনটা অপশানে ছিল, এটা কুতুবুল ইসলাম মক্স বা মসজিদ, এটা লেখা ছিল আজমের। এটা আজমের, এটা দিল্লিতে অবস্থিত। আজমেরে যেটা অবস্থিত হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রথম ইতিহাসের কোশ্চেনটা দেখেই, যে মেডিভেল হিস্ট্রির যে দিল্লি সুলতানেটের যে পিরিয়ডটা আছে, সেখানে কিন্তু যে সমস্ত আর্কিটেকচারগুলো রয়েছে, যে সমস্ত স্থাপত্য শিল্প রয়েছে, সেগুলো কোথায় এবং কারা বানিয়েছে, এটা আমাদের পড়ার সময় ভালো করে মানে মন দিয়ে পড়তে হবে। হিস্ট্রির সেকেন্ড কোশ্চেন যেটা ছিল তারপরে, সেটা ছিল হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট, অর্থাৎ আত্মসম্মান যে আন্দোলন কে শুরু করেছিল। অপশান অনেকগুলো ছিল। অপশানে আম্বেদকর ছিল, অপশানে কেশবরাও যাদব ছিল, অপশানে ছিল দিনাকার রাও জাভেদকর ছিল, আর ছিল পেরিয়ার। তো অবভিয়াসলি আমরা জানি এটা ইভি রামাস্বামী নাইক্কার, যার এক্স্যাক্ট নাম হচ্ছে, যার পরবর্তীতে যাকে আমরা পেরিয়ার নামেও জানি। পেরিয়ার আত্মসম্মান মুভমেন্ট বা সেলফ রেসপেক্ট মুভমেন্ট তৈরি করেছিল। এটা কিন্তু আসলে একটা দলিত মুভমেন্ট ছিল, যেখানে তিনি যে সমস্ত ব্রাহ্মণ বা ব্রাহ্মণিক্যাল যে আইডিওলজি ছিল বা অর্থোডক্সি ছিল, তার এগেনস্টে লড়ে মানে মুভমেন্টটা চালিয়েছিলেন, যেখানে সমাজে যারা দলিত সম্প্রদায়ের মানুষ বা যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের অধিকারের জন্য, আত্মসম্মানের জন্য। তো সেলফ রেসপেক্ট মুভমেন্ট ইভি রামাস্বামী নাইকার, যার আর একটা নাম হচ্ছে পেরিয়ার। 3 নাম্বার এখানে যেটা প্রশ্ন ছিল, এটা প্রশ্ন ছিল হচ্ছে দাক্ষিণাত্যে কোন সুলতানেটের শাসক ছিলেন চাঁদ বিবি। চাঁদ বিবি দক্ষিণাত্যে যে কোন সুলতানেট ছিল তার শাসক ছিলেন। তো আহমেদনগর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, অপশান আমাদের ছিল বিজাপুর, বেরার, আহমদনগর আর গোলকোন্ডা। তিনি আহমদনগরের ছিলেন শাসক। এবার এখানে চাঁদ বিবির যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা অতটা মনে না রাখলেও চলবে, বাট বলে দিই, তিনি সবথেকে ফেমাস ছিল কারণ তিনি আহমদনগরকে ডিফেন্ড করেছিল, রক্ষা করেছিল মুঘল আর্মি থেকে। যে মুঘল আর্মি যখন আকবরের অধীনে মুঘল আর্মি 1595 খ্রিস্টাব্দে আহমদনগর আক্রমণ করেন, তখন তিনি কিন্তু আহমদনগরকে রক্ষা করেছিল। তাহলে সি ওয়াজ ডিফেন্ডিং আহমদনগর ইন 1595 এগেনস্ট মুঘল আর্মি। আকবর। আর চাঁদ বিবি দুবার রিজেন্ট ছিলেন। ঠিক আছে, একবার প্রথমবার যেটা ফার্স্ট টাইম তিনি রিজেন্ট ছিলেন, তখন তিনি ছিলেন দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহের সময়। আর সেকেন্ডবার তিনি যখন রিজেন্ট হিসেবে কাজ করেছিলেন, তখন তিনি যে কাজ করেছিলেন, সেটা তিনি কাজ করেছিলেন বাহাদুর শাহের সময়। তো দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, এটা হচ্ছে বিজাপুর সুলতানেটের আন্ডারে আসে, অর্থাৎ বিজাপুর। আর বাহাদুর শাহ আসতেন আহমদনগর।
রিজেন্ট মানে কি, এরা যখন শাসক হন তারা খুবই ছোট বা বাচ্চা ছিলেন, তাদের হয়ে তিনি দায়িত্বভার নিয়েছিলেন। আর আমরা যদি দেখি আহমদনগর নামটা এলো কোথা থেকে, আহমদনগর যে সিটিটা এটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে আহমদ নিজাম শাহ। যখন তিনি যুদ্ধ করেন 1494 খ্রিস্টাব্দে, 1494, যখন তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন বাহামনি শাসকদেরকে, তখন সেই যুদ্ধক্ষেত্রে তিনি আহমদনগর এই জায়গাটা প্রতিষ্ঠা করেন। এর পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা ছিল হচ্ছে ভারত মাতা পেন্টিংটা কার? এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাখা ছিল। 1905। এবার এই রেসপেক্টে যেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় 1905, আমরা দেখি অবনীন্দ্রনাথ মানে 1905-এ কিছু হচ্ছে স্বদেশী মুভমেন্ট। স্বদেশী মুভমেন্টে যেটা ছিল যে ইন্ডিয়ানাইজেশন, যেখানে আমরা চাইছিলাম যে ব্রিটিশের সমস্ত পণ্য বা তাদের সংস্কৃতিকে বর্জন করে ভারতের যে সংস্কৃতি বা ভারতের যে পণ্যগুলোকে সেগুলোকে আবার পুনরায় ব্যবহার করার জন্য লোকদের উৎসাহিত করা। তো সেক্ষেত্রে এই যে ভারতীয়তা অ্যাকসেপ্ট করাটা করতে হবে, এটা সমস্ত ফিল্ডে এটাকে প্রভাবিত করেছিল। আপনার যদি লিটারেচার দেখে থাকেন, আঁকা থেকে থাকেন, সেক্ষেত্রে তো শিল্পের দিক থেকে বা আঁকার দিক থেকে অরবিন্দনাথ টেগর যেটা শুরু করেছেন, তিনি ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট তৈরি করেছিলেন, মানে এস্টাবলিশ করেছিলেন। না, ওরিয়েন্টাল স্কুল অফ আর্টে তারা এক্স্যাক্টলি তাদের উদ্দেশ্য ছিল কি, যে সমস্ত আঁকার ধরন যেটা সাধারণত ভিক্টোরিয়া ন্যাচারালিজম, যেটা ছিল, এটাকে বাদ দিয়ে আগে আমাদের ভারতে যে ধরনের চিত্র বা শিল্পকর্ম বা আঁকার দিক থেকে যেগুলো ব্যবহার করা হতো সেখান থেকে তিনি ইন্সপিরেশন নিয়েছিলেন। যেমন অজন্তা, মুঘল পেন্টিং, রাজপুত পেন্টিং, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে যে নতুন একটা আঁকার ধরন বা যে ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট তৈরি করেছিল। আর এই ওরিয়েন্টাল স্কুল অফ আর্টের যে প্রথম স্কলারশিপ পেয়েছিলেন সেটা হচ্ছে নন্দলাল বোস। আর সেটা হচ্ছে তিনি যেটা ওরিয়েন্টাল ইন্ডিয়া সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় 1907 খ্রিস্টাব্দে। তো ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট 1907 খ্রিস্টাব্দে হয়। আর এর প্রথম যে ফার্স্ট যে স্কলারশিপ রিসিপেন্ট ছিল নন্দলাল বোস। তাহলে আমরা বুঝতে পারছি যে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা যে পেন্টিংটা ড্র করেছিল এটা ওরিয়েন্টাল স্কুল অফ আর্টে পড়ে। ওরিয়েন্টাল স্কুল অফ আর্টের কি উদ্দেশ্য ছিল, যে ভিক্টোরিয়া ন্যাচারালিজমকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে আমরা ভারতের যে সমস্ত ভারতের পুরনো পেন্টিং বা আঁকার ধরন যেমন অজন্তা, মুঘল এবং রাজপুত পেন্টিং থেকে ইন্সপিরেশন নিয়ে সেই সমস্ত এই আঁকার, এই ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট, এই আঁকার বা এই শিল্পের যে স্কুলটা তৈরি হয়েছিল। 5 নম্বরের যে প্রশ্নটা ছিল, 5 নম্বরের প্রশ্ন ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, অর্থাৎ যদি বাংলায় বলি দেশীয় আইন। কোশ্চেন ছিল কি কোন ভাইসরয়, মানে নিম্নলিখিত যে ভাইসরয়গুলো আছে তাদের মধ্যে 1878 সালে দেশীয় মুদ্রণযন্ত্র আইন কে বাতিল করেন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কে বাতিল করেন। অপশানে আমাদের ছিল লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড রিপন। তো বাতিল করেন হচ্ছেন লর্ড রিপন, কত 1882 সালে। আর এনেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1897 খ্রিস্টাব্দে লর্ড লিটন। এবার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর লর্ড লিটন এই সময় খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। আমরা দেখি যে কংগ্রেস কত সালে এস্টাবলিশড হয়, 1885 খ্রিস্টাব্দে। এখানে এস্টাবলিশমেন্ট অফ কংগ্রেস,
এর আগে থেকে অনেকগুলো, যেগুলো আমরাকে বলি প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন, অর্থাৎ কংগ্রেসের আগে বিভিন্ন সমস্ত সংস্থা এসেছিলো, যাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশার্সদের যে ক্রিটিসাইজ করা বা তাদের সাথে সহযোগিতার মাধ্যমে ভারতে যে সমস্ত লোকদের দাবি আছে সেগুলোকে তুলে ধরা। তো তারা যখন তৈরি হচ্ছিল না, প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন যারা রয়েছে সেগুলো কিন্তু প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন, তাদের কিন্তু তৈরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল। সেই সময় একটা কারণ ছিল, সমসাময়িক কারণের মধ্যে একটা ছিল হচ্ছে ব্রিটিশার্সদের যে অপ্রেসিভ নীতিগুলো ছিল, অর্থাৎ সেই সময় ব্রিটিশার্সরা যে সমস্ত নীতিগুলো গ্রহণ করেছিলেন সেগুলো, এবং সেক্ষেত্রে কিন্তু লিটন অনেক বড় ভূমিকা প্লে করেছিল। কারণ লিটন এমন কিছু কিছু পলিসি নিয়ে আসে 1878 খ্রিস্টাব্দে, যেটা তৎকালীন ভারতীয় সমাজকে, যারা ইন্টালেকচুয়াল বা সমাজ ইন্টালেকচুয়াল সোসাইটি ছিল, তাদেরকে বাধ্য করেছিল ব্রিটিশার্সদের বিভিন্ন অর্গানাইজেশন তৈরি করে ব্রিটিশার্সদের এগেনস্টে কথা বলতে। তো লিটন কি করেছিল, লর্ড লিটন এমন কি করেছিল, 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এনেছিল। এবার ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি ছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অধীনে যে সমস্ত দেশীয় ভাষার পত্রিকা ছিল, অর্থাৎ যে সমস্ত নিউজ পেপারগুলো ছিল যেগুলো ইংলিশে না, দেশীয় ভাষায়, বাংলা বা অন্য ভাষা, তাদের উপর ক্র্যাকডাউন, মানে সরকার তাদের উপর ক্র্যাকডাউন করা শুরু করে, কারণ তারা বিভিন্ন সেডিশিয়াস লেখা লিখতে শুরু করে। অর্থাৎ ব্রিটিশার্সদের এগেনস্টে, তাদের পলিসির এগেনস্টে যখন তারা বিভিন্নভাবে সেডিশিয়াস লেখা লিখতে শুরু করে, তাদের জন্য তাদেরকে মানে তারা ঠিকঠাক করে লিখছে কিনা। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্টের যে উদ্দেশ্য ছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের উদ্দেশ্য কিছু না, আমি বুঝতে পারছি ভার্নাকুলার অর্থাৎ এটা শুধুমাত্র ছিল যে সমস্ত পত্রিকাগুলো দেশীয় ভাষায় লেখা হতো, দেশীয় ভাষায় লেখা পত্রিকাগুলোর জন্য ছিল। তাই ইংরাজি বাদে যে সমস্ত পত্রিকাগুলো বা প্রকাশন, মানে যে সমস্ত পাবলিশড হতো, যেগুলো ভার্নাকুলার বা দেশীয় ভাষায় লেখা হতো, তারা যে সমস্ত লেখা লিখছে যেগুলো ব্রিটিশ নীতির বিরুদ্ধে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ ভারতীয়দের যে সমস্ত রাষ্ট্রদ্রোহী লেখা সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আনা হয়েছিল। ইংরাজি ভাষায় লেখাকে বাদ দিয়ে শুধুমাত্র দেশীয় ভাষায় লেখা তারা যে লিখতো সেগুলো ব্রিটিশ নীতির বিরুদ্ধে, তাদের ভারতীয়দের রাষ্ট্রদ্রোহী লেখাগুলোকে কন্ট্রোল করার জন্য। তো প্রথম হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আনা হলো 1878 খ্রিস্টাব্দে। এর আর একটা নিকনেমও আছে, এটা গ্যাগিং অ্যাক্ট। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, গ্যাগিং অ্যাক্ট কোন অ্যাক্টকে গ্যাগিং অ্যাক্ট বলা হয়, ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে। ঠিক আছে, এবার আর একটা জিনিস, এইটা ছাড়াও আর কি করেছিল 1878 খ্রিস্টাব্দে, আর্মস অ্যাক্ট এনেছিল। আর কি হয়েছিল, যদি আমি দেখি লর্ড লিটন আর্ম অ্যাক্ট ছাড়াও 1877 খ্রিস্টাব্দে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হয়েছিল, 1877 খ্রিস্টাব্দে হয়েছিল দিল্লি দরবার। দিল্লি দরবার রাজকীয় দিল্লি দরবার, কিন্তু কখন, সময়টা যখন আমাদের ভারতে, মানে সেই সময় যে একটা তীব্র খরা সিচুয়েশান, সেই সময় অনেক পয়সা খরচ করে দিল্লি দরবার অর্গানাইজ করা। 1800 যদি দেখি 76 খ্রিস্টাব্দে, সেক্ষেত্রে দুটো জিনিস হয়ে থাকে। 1876 খ্রিস্টাব্দে আসে রয়্যাল টাইটেল অ্যাক্ট, যেই রয়্যাল টাইটেল অ্যাক্টের অধীনে যখন কুইন ভিক্টোরিয়া ছিল, নিজেকে কেসারি হিন্দ ঘোষণা করেন। আর একটা যেটা হয়েছিল যে 1876 খ্রিস্টাব্দে যে ICS এক্সামিনেশন ছিল, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে বয়স ছিল সেটা 21 বছর থেকে কমিয়ে 19 বছর করা হয়েছিল। তো এগুলো হচ্ছে কতগুলো রিঅ্যাকশনারি পলিসি আমরা বলতে পারি। অফ লর্ড লিটন।
ঠিক আছে, এই রিঅ্যাকশনের পলিসিগুলোর জন্যই কিন্তু পরবর্তীকালে আমরা দেখি বিভিন্ন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন তৈরি হয়, যেগুলো প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন, যাতে যেখানে তারা এই সমস্ত নীতির এগেনস্টে কথা বলেছিল বা তাদের মনে হয়েছিল যে তাদেরকে বিভিন্ন অ্যাসোসিয়েশন তৈরি করে ব্রিটিশার্সদের ভারতীয়দের অধিকারের জন্য ব্রিটিশার্সদের সঙ্গে ব্রিটিশার্সের সাথে একটা সম্পর্ক স্থাপন করা উচিত, কথা বলা উচিত বা কোনো না কোনোভাবে সংযোগ স্থাপন করা উচিত। এবার কোশ্চেনটা ছিল কে বাতিল করেন? লর্ড রিপন। যদি কোশ্চেনটা জিজ্ঞেস করে কে আনেন? লর্ড লিটন। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্বন্ধে আরও একটু ডিটেলসে জানা আমাদের দরকার। তো প্রথম আমরা জানলাম 1878 খ্রিস্টাব্দে লিটন এনেছিল। এটার আর একটা নাম হচ্ছে গ্যাগিং অ্যাক্ট। আর এই যে অ্যাক্ট বলেছিলাম, এটা কাদের জন্য আনা হয়েছিল? শুধুমাত্র যে সমস্ত দেশীয় ভাষার পত্রিকা রয়েছে সেগুলো যে সমস্ত ব্রিটিশ নীতির বিরুদ্ধে লিখছিল তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে ভারতীয় রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে শুধুমাত্র এই অ্যাক্ট আনা হয়েছিল। তাই এই সেডিশনকে অ্যাভয়েড করার জন্য অমৃতবাজার যে পত্রিকা ছিল, রাতারাতি কী হয়েছিল, এটা বাংলা ভাষা থেকে ইংলিশ নিউজ পেপার হয়ে গেছিলো। রাতারাতি এটা হয়েছে যাতে তাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের আন্ডারে না আসতে হয়। আর এছাড়াও ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অধীনে বিভিন্ন পত্রিকা সেই সময় যদি আমরা দেখি, সোম প্রকাশ, ভারত মিহির, দীক্ষা প্রকাশ আর সমাচার, এই বিভিন্ন কিন্তু পত্রিকাগুলো কী হয়েছে, যে পত্রিকাগুলোর উপর তারা প্রসিডিং শুরু করেছিল, অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অধীনে এই যে সমস্ত পত্রিকার মধ্যে যা কিছু লেখা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের এগেনস্টে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রসিডিং শুরু করেছিল। আর এই প্রসিডিংসগুলোকে অ্যাভয়েড করার জন্যই অমৃতবাজার পত্রিকা রাতারাতি ইংলিশ নিউজ পেপারে পরিবর্তন হয়। আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রিপেল করে, কে বাদ দিয়ে দেয়? এটা হচ্ছে লর্ড রিপন। 1882 খ্রিস্টাব্দে। তাই এটা যদি আমাদের মনে থাকে, আর পরীক্ষা যদি কোনোভাবে একটা কোশ্চেন আসে যে ভাইসরয়গুলোকে সাজাতে দিল, তাহলে আমি যদি লর্ড লিটন মনে রাখি, তাহলে আমি জানি যে লর্ড লিটন এনেছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটাকে রিপেল কে করেছিল? লর্ড রিপন। তার মানে লর্ড লিটন এর পরে লর্ড রিপন এসছে। তো এইভাবে না কিছু কিছু সময় যে আমরা ইনফরমেশনগুলো পড়ছি সেগুলোকে পরীক্ষার সময় কাজে লাগিয়ে কমন সেন্স দিয়ে বা লজিক দিয়ে আমাদেরকে অ্যান্সার করতে হবে। কি আমি যদি ভুলে যাই কার পর কে এসেছিলো, যদি আমাদের অপশানে লর্ড লিটন আর লর্ড রিপন থাকে, তখন আমি এটাকে এইভাবে কানেক্ট করতে পারবো যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এনেছিল লর্ড লিটন আর এটাকে রিপেল করেছিল লর্ড রিপন, তার লর্ড লিটনের পর লর্ড রিপন আসে। ঠিক আছে, এবার আমি ডিটেলসে ছোটোভাবে লর্ড লিটনের সময় কী কী ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল আর লর্ড রিপনের সময় কী কী ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল সেগুলো একবার বলে দিচ্ছি। তো লর্ড লিটনের সময় আমি অলরেডি অনেকগুলো বলে দিয়েছি যে 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট উনি আনেন, 1878 খ্রিস্টাব্দে আর্মস অ্যাক্ট আনেন, 1877 খ্রিস্টাব্দে গ্র্যান্ড দিল্লি দরবার হয় রাজকীয়, যেটা অনেক বেশি আক্রোশ সৃষ্টি করেছিল ভারতীয়দের মধ্যে, কারণ সেই সময় অলরেডি ফেমিন খরা চলছিল। সেই সময় এত ভীষণ পরিমাণে অর্থ খরচ করে এরকম রাজকীয় দরবার করার জন্য তিনি অনেক ক্রিটিসাইজড হয়েছিলেন। 1876 খ্রিস্টাব্দে রয়্যাল টাইটেল অ্যাক্ট আনে, যার অধীনে কুইন ভিক্টোরিয়া কেসারি হিন্দ নিজেকে ঘোষণা করেন। 1876 খ্রিস্টাব্দে আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস যে সমস্ত পরীক্ষা ছিল সেটার বয়স 21 কমিয়ে 19 বছর করা হয়। এটা ভারতীয়দের জন্য কিন্তু খুব খারাপ ছিল, কারণ বুঝতেই পারছেন যে যেখানে বয়স কমিয়ে 21 থেকে 19 বছর করা হয়েছিল, তাই জন্য এটাও ভারতীয়রা এর বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। এছাড়াও যেটা হয়েছিল 1876 খ্রিস্টাব্দে যদি আমরা দেখে থাকি, ডেক্কান অ্যাগ্রিক্রিয়ান রিলিফ অ্যাক্ট তৈরি হয়েছিল, যেখানে দাক্ষিণাত্যে আমরা দেখি এর আগে বিভিন্ন ধরনের একটা বড় মাপের বৃদ্ধি হয়েছিল, যারা কৃষকরা যারা অত্যাচারিত হচ্ছিলেন সেই দাক্ষিণাত্যে বিভিন্ন যে সমস্ত মিডিলম্যান ছিল তাদের দ্বারা, তাদের সেই বিদ্রোহের পর সেই সমস্যা থেকে বেরিয়ে আনার জন্য 1876 খ্রিস্টাব্দে ডেকান অ্যাগ্রিক্রিয়ান রিলিফ অ্যাক্ট হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস লর্ড রিটনের সময় হয়েছিল, তিনি একটা কমিশন তৈরি করেছেন, এটাকে স্ট্যাচি কমিশন বলা হয়। কী করার জন্য? এটা অলসো ফিমেন কমিশন নামেও পরিচিত।
1878 খ্রিস্টাব্দে। আমরা অলরেডি এখানে দেখলাম যে 1877 খ্রিস্টাব্দে দিল্লি গ্র্যান্ড দিল্লি দরবার অর্গানাইজ করা হয়েছিল, সেটা সেই সময়কার ভারতীয়রা অনেক বেশি পরিমাণে ক্রিটিসাইজ করেছিল এবং তাদের মধ্যে আক্রোশ তৈরি করেছিল, কারণ সেই সময় ভারতে ভীষণ পরিমাণে খরা বা ফেমাইন চলছিল। তাই এখান থেকে এটাই বুঝতে পারছি যে স্টার্চি কমিশন কিসের জন্য তৈরি করেছিল, ফেমাইন কমিশন বা খরার জন্য, যে কারণ বা কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে বা বিভিন্ন ধরনের সাজেশন নেওয়ার জন্য। সেকেন্ড অ্যাংলো আফগান ওয়্যার, যেটা যুদ্ধ হয়েছিল 1878 থেকে 80। অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে যে সেকেন্ড অ্যাংলো আফগান যুদ্ধ কারণ ভাইসরয়ের সময় হয়েছিল, তিনি যে অনেকগুলো অপশান থাকে সেক্ষেত্রে আসতে পারে। এবার আমরা লর্ড রিপেন দেখে নেব যে লর্ড রিপেনের সময় কী কী হয়েছিল বা কী কী তিনি করেছেন। আসলে তাদের সময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। 1880 থেকে 1884 সময়কাল, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা দেখেই নিয়েছি যে তিনি ভার্নাকুলার প্লেস অ্যাক্টকে রিপেল করেছিলেন 1882 খ্রিস্টাব্দে, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস তিনি জানেন ফাদার অফ লোকাল গভর্নমেন্ট, স্থানীয় লোকাল গভর্নমেন্ট বা লোকাল সেলফ গভর্নমেন্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। এবং এছাড়াও তিনি ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881 খ্রিস্টাব্দে তার সময় এসেছিল, যেটার উদ্দেশ্য ছিল যে লেবার কন্ডিশনকে ইমপ্রুভ করার জন্য ফার্স্ট ফ্যাক্টরি এসেছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট ভারতের যে প্রথম অফিসিয়াল সেন্সাস জনগণনা হয়, এটা কিন্তু যেটা হয়েছিল 1881 খ্রিস্টাব্দে হয়েছিল। এবার আমাদের বুঝতে হবে, একটা প্রশ্ন আসে যে ভারতের ফার্স্ট সেন্সাস, ঠিক আছে, ভারতে যদি আমি জিজ্ঞেস করি ফার্স্ট সেন্সাস, তাহলে ওটা হচ্ছিল 1872 খ্রিস্টাব্দে। সেই সময় লর্ড মায়ো ছিল, কিন্তু এটা কমপ্লিট সেন্সাস ছিল না, ইট ওয়াজ নট আ কমপ্লিট সেন্সাস। ওকে, অফিসিয়ালি কমপ্লিট সেন্সাস কিন্তু আসে 1881 খ্রিস্টাব্দে, আর যেটা আসে হচ্ছে লর্ড রিপেনের সময়। ঠিক আছে, 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল যে হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল এডুকেশন রিফর্ম, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কী কী রিফর্ম দরকার সেগুলোর জন্য। 4 নম্বর জিনিস হচ্ছে তিনি সেই সময় পাঞ্জাব ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও পাঞ্জাব ইউনিভার্সিটি বলতে পারি। 5 নম্বর ভীষণ 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 জিনিস, ইলবার্ট বিল কন্ট্রোভার্সি 1883 থেকে 1884 খ্রিস্টাব্দে। ইলবার্ট বিল ইন্ট্রোডিউস কী ছিল? ইলবার্ট বিল তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। ইলবার্ট বিলের উদ্দেশ্য ছিল যারা ভারতীয় হবে, ভারতীয় যে জাজ হবে, ইন্ডিয়ান জাজরাও কিন্তু যে সমস্ত ইউরোপের যে সমস্ত ম্যাটার, ইউরোপিয়ানদের যে সমস্ত ম্যাটারগুলো আছে, তারাও সেই জাজগুলো কিন্তু ইনকোয়ার করতে পারবে। আগে কী ছিল যে ইউরোপিয়ানদের যে সমস্ত কেসগুলো সেগুলো ইউরোপিয়ান জাজ হ্যান্ডেল করবে, ইন্ডিয়ানদের কেসগুলো ইন্ডিয়ান জাজ হ্যান্ডেল করতে পারবে, ইউরোপিয়ান জাজও হ্যান্ডেল করতে পারবে, বাট পার্টিকুলারলি ইউরোপিয়ানদের কেসগুলো কিন্তু ইউরোপিয়ান জাজরাই হ্যান্ডেল করবে। মানে এখানে ভারতীয় এবং ইউরোপিয়ানদের মধ্যে একটা রেশিয়াল ডিসক্রিমিনেশন হচ্ছে, যে রেসের ভিত্তিতে তুমি ভারতীয় তাই তুমি ইউরোপিয়ানদের কেসগুলোকে ইনকোয়ার করতে পারবে না। ইলবার্ট বিল এটাকে ক্যান্সেল করে দেয় এবং ইন্ডিয়ান জাজদেরকেও সেম ইকুয়ালিটি বা সেম পাওয়ার বা অধিকার দেয়, যে ইউরোপিয়ান যে সাবজেক্ট বা যাদের কেসগুলো ইউরোপিয়ানদের সাথে অ্যাসোসিয়েটেড, তাদের কেসগুলোকে যাতে ইনকোয়ার করতে পারে। কিন্তু এর ফলে কি হয়, সেই সময় যে ভারতে ইউরোপিয়ান সম্প্রদায় ছিল, তারা ভীষণ পরিমাণে প্রোটেস্ট করতে শুরু করে যে না, আমরা এটা মানবো না, এটা চলবে না, ইন্ডিয়ান জাজরা ইউরোপিয়ান সাবজেক্ট বা কেসগুলোকে ইনকোয়ার করতে পারবে না। এর ফলে অ্যাট লাস্ট ইলবার্ট বিলকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়, অ্যাট লাস্ট ইন্ডিয়ান বিলকে ক্যান্সেল করে দেওয়া হয়। কিন্তু এর ফলে একটা আমরা দারুণ জিনিস জানি যে পরবর্তীকালে দেখা যায় যে ইন্ডিয়ানরা বিভিন্ন অর্গানাইজেশন তৈরি করছে, ধীরে ধীরে ব্রিটিশার্সদের বিভিন্ন পলিসির এগেনস্টকে কথা বলছে, প্রোটেস্ট করতে শুরু করছে। এবং একটা রিজন যে কিভাবে ইন্ডিয়ানরা প্রোটেস্ট করতে শুরু করলো নিজেদের অধিকারের জন্য, এটা কিন্তু তারা ইলবার্ট বিল কন্ট্রোভার্সি থেকে এসে। ইলবার্ট বিল ক্যান্সেল করার জন্য সেই সময় ইউরোপীয়রা যে প্রোটেস্ট করেছিল, সেখান থেকেও কিন্তু ভারতীয়রা শিখে যে কিভাবে নিজেদের অধিকারের জন্য প্রোটেস্ট করতে হবে এবং
প্রথম যারা মডারেটস ছিল, কংগ্রেস, প্রি কংগ্রেস, মডারেটস, কংগ্রেস তৈরি হওয়ার সময় যে সমস্ত কংগ্রেসের সদস্য ছিল বা তাদের আগে সদস্যরাও কিন্তু ইলবার্ট বিলসের এগেনস্টে ইউরোপীয়দের দ্বারা যে প্রোটেস্ট হয়েছিল সেখান থেকে অনুপ্রাণিত হয়, ইন্সপিরেশন নেয় এবং শেখে যে কীভাবে প্রোটেস্ট করতে হবে। তাই ইলবার্ট বিল খুব ইম্পর্ট্যান্ট। এটা বুঝতে হবে যে ইলবার্ট বিল এনেছিল লর্ড রিপন, উদ্দেশ্যটা খুবই ভালো ছিল যে ইন্ডিয়ান জাজদেরকেও সমান অধিকার দেওয়া হবে যাতে তারাও যে সমস্ত কেসগুলো ইউরোপিয়ানদের সাথে জড়িত তাদের কেসগুলো এনকোয়ার করতে পারে। কিন্তু এর ফলে কী হলো, ইউরোপিয়ানরা প্রোটেস্ট করতে শুরু করলো, না এটা আমরা মানবো না, মানছি না। তারপরে ইলবার্ট বিল কিন্তু অ্যাট লাস্ট ক্যান্সেল হয়ে যায়। তাই ইলবার্ট বিল ইন্ট্রোডিউস করেছিল লর্ড রিপন। এছাড়া একটা জিনিস যেটা হয়েছিল এই সময় ফেমেন কোড 1883 অ্যাকসেপ্ট করা হয়, ঠিক আছে, 1883 অ্যাকসেপ্ট করা হয়। এবার এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, সেন্সাস ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভার্নাকুলার প্লেস অ্যাক্ট রিপেল করে ইম্পর্টেন্ট, ফাদার অফ লোকাল গভর্নমেন্ট ইম্পর্টেন্ট, ইলবার্ট বিল ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট 1883 যখন এলো, আমি মাথায় এলো বলে দিচ্ছি, 1883-তে কী হয়েছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর্লি কংগ্রেসের সদস্যদের মধ্যে ভীষণ বড় ভূমিকা পালন করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি একজন জার্নালিস্টও ছিলেন। তিনি প্রথম, হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান জার্নালিস্ট যার কিন্তু ইমপ্রিজেন্ট হয়, অর্থাৎ তাকে জেলবন্দি করা হয়, কারণ তিনি তার নিউজ পেপার ছিল বেঙ্গলি, তাহলে এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম যে বেঙ্গলি নিউজ পেপার এডিটার কে ছিল, যেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সেখানে তিনি একটা, যে কলকাতা সেই সময় জাজ ছিল হাইকোর্টে, তিনি একটা তার একটা ভার্ডিক্ট ছিল, সেই ভার্ডিক্টটাকে তিনি ক্রিটিসাইজ করেছিলেন যে হ্যাঁ এটা বাঙালিদের যে রিলিজিয়াস সেন্টিমেন্টস তার এগেনস্টে তিনি ইনসেনসিটিভ। তার এই বেঙ্গলি পত্রিকাতে তিনি ক্রিটিসাইজ করার জন্য তাকে কিন্তু প্রথমবারের মতো 1883-তে তিনি জেলে যান। তাহলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান জার্নালিস্ট টু বি ইমপ্রিজেন্ট। এবার আমরা যখন ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট করলাম 1881-এ, তো ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট সম্বন্ধে একটু ছোট ডিটেলস আমরা জেনে নিই। সো ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881 জেনারেলি এটা চেয়েছিল যে চাইল্ড লেবারের যে সমস্যা ছিল, যে শিশু শ্রমিকদের যে সমস্যাটা, তার সাথে সেগুলোকে অ্যাড্রেস করতে। তো প্রাইমারি ইট ওয়াজ ডেল্ট with the problem of চাইল্ড লেবারের সমস্যাটা, সেটাকে সমস্যা করতে চেয়েছিল। চাইল্ড লেবার মানে কি, যাদের এজ 7 to 12 ইয়ার্সের মধ্যে ছিল। কী এনেছিল, তো প্রথম যেটা ছিল, যে সমস্ত শিশুদের বয়স, চিলড্রেন্সের বয়স বিলো 7 ইয়ার্স, তারা কিন্তু কোনো হ্যাজারিয়াস ফ্যাক্টরিতে বা কোনোভাবে কাজ করতে পারবে না। তাহলে এমপ্লয়মেন্ট যেটা ছিল, employment of children below 7 years was prohibited, তাদের কাজ করা নিষিদ্ধ হলো। 2 নাম্বার কি করেছিল, যে ওয়ার্কিং আওয়ার্স ফর চিলড্রেন 9 ঘন্টা রেস্ট্রিক্ট করেছিল। থার্ড যেটা করা হয়েছিল, যে 4 হলিডেজ ইন মান্থ, to get 4 holidays per month। আর 4 নাম্বার যেটা ছিল, যে সমস্ত হ্যাজারিয়াস মেশিনারি বা মেশিন ছিল যেগুলো সেগুলো কিন্তু প্রপারলি ফেন্সড হবে। অর্থাৎ যে সমস্ত যন্ত্রপাতি ছিল যেগুলো একটু বাচ্চাদের জন্য ভালো নয়, ভয়ঙ্কর বা ক্ষতির সম্ভাবনা বেশি, সেগুলো প্রপারলি ফেন্সড, যাতে বাচ্চারা কোনোভাবে সেই সমস্ত যন্ত্রগুলোর দ্বারা কোনো ক্ষতি না হয়। তাহলে ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881 লর্ড রিপন ইন্ট্রোডিউস করেছিল। এটা মেনলি কী নিয়ে ব্যাপারটা ডিল হয়েছিল, চাইল্ড লেবারের যে সমস্যাগুলো ছিল। চাইল্ড লেবার মানে যাদের বয়স 7 থেকে 12 বছর। তো কী করা হয়েছিল, প্রথমে প্রহিবিট করা হয়েছিল যে সমস্ত শিশুদের বয়স 7-এর কম তারা কাজ করতে পারবে না। 2 নাম্বার, তাদের জন্য যে ওয়ার্কিং আওয়ার্স ফিক্সড করা হয়েছিল 9 ঘন্টা তাদের কাজ করতে হবে। আর
সে সময় শিশুরা ছিল তারা প্রতি মাসে 4টে হলিডেজ পাবে। আর সেই সালে মানে সেই সময় যে সমস্ত বা হ্যাজার্ডিয়াস মেশিনারিগুলো ছিল সেগুলো কিন্তু প্রপারলি ফেন্সড অফ করতে হবে, অর্থাৎ সেগুলো চারদিকে ফেন্স দিয়ে বা ঘিরে রাখতে হবে যাতে সেগুলো দ্বারা কোনো ক্ষতি না হয় বাচ্চাদেরকে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টরি আর অ্যাক্ট। তো আমরা দেখতেই পেলাম যে জাস্ট 5খানা আমরা কোশ্চেন কভার করেছি হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার, এবং 5টা কোশ্চেন করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে গেছে বিকজ আমরা ইন ডিটেলসে কভার করেছি। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমরা প্রিভিয়াস ইয়ার ইন ডিটেলসে করি, যেখানে আমি চেষ্টা করেছি প্রতিটা অপশান থেকে কী প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করতে, কারণ শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ার থেকে ডাইরেক্টলি কোশ্চেন আসবে এমন নয়, সেই কোশ্চেনগুলো থেকেও ভিতর দিয়ে অনেক কোশ্চেন আসতে পারে। তো এটা হচ্ছে শুধুমাত্র 5টা প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি কোশ্চেনের ডিটেলড অ্যানালাইসিস। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং আরও অন্যদের সাথে শেয়ার করো যাতে তারাও সুবিধা নিতে পারে।